দেশে চলমান সাইক্লোস্পোরিয়াসিস প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মিশিগানে। স্টেটের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এই রোগে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। দুজনেরই আগে থেকে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা ছিল, যা সংক্রমণ ও এর ফলে সৃষ্ট পানিশূন্যতার প্রভাব আরও গুরুতর করে থাকতে পারে। দেশজুড়ে 18,000-এর বেশি মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস নিহতদের বয়স, লিঙ্গ কিংবা তারা স্টেটের কোন এলাকায় বসবাস করতেন তা প্রকাশ করেনি, তবে জানিয়েছে দুজনেরই উল্লেখযোগ্য অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা ছিল। সাইক্লোস্পোরিয়াসিস মূলত অন্ত্রের একটি পরজীবীজনিত রোগ। এর সবচেয়ে সাধারণ লক্ষণ দীর্ঘস্থায়ী বা তীব্র ডায়রিয়া। এছাড়া বমি বমি ভাব, বমি এবং মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন সাইক্লোস্পোরিয়াসিসে মৃত্যু অত্যন্ত বিরল, তবে গুরুতর পানিশূন্যতা এবং আগে থেকে জটিল রোগ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা একটি বড় প্রাদুর্ভাবের উৎস হিসেবে সেন্ট্রাল মেক্সিকো থেকে আসা দূষিত আইসবার্গ লেটুস শনাক্ত করেছেন। 9টি স্টেটে টাকো বেল রেস্টুরেন্টে পরিবেশন করা লেটুস ওই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত বলে শনাক্ত হয়েছে। লোকজন লেটুস এড়িয়ে চলছে। একই সময়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাইক্লোস্পোরিয়াসিসের আরেকটি প্রাদুর্ভাব শনাক্ত করেছে, তবে সেটির উৎস এখনও জানা যায়নি। ফলে দেশে বর্তমানে ছড়িয়ে পড়া সংক্রমণের পেছনে একাধিক খাদ্য উৎস থাকার সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে। সাইক্লোস্পোরিয়াসিসের জন্য দায়ী পরজীবী সাধারণত মল দ্বারা দূষিত পানি কিংবা সেই পানি দিয়ে সেচ দেওয়া ফল ও সবজির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিভিন্ন ধরনের তাজা ফল ও সবজি এ ধরনের সংক্রমণের উৎস হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে আগে থেকে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। ফল ও সবজি খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করা, লেটুসের বাইরের পাতা ফেলে দেওয়া, ফল ও সবজির ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলা এবং যথাযথভাবে ফ্রিজে সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। সম্ভব হলে সবজি রান্না করে খাওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। তবে মিশিগানে 2 মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হলেও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন সাইক্লোস্পোরিয়াসিসে মৃত্যু সাধারণ ঘটনা নয়। অনেক আক্রান্ত ব্যক্তি তুলনামূলকভাবে হালকা অসুস্থতায় ভুগতে পারেন, আবার কারো ক্ষেত্রে তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতা দেখা দিতে পারে। মিশিগানে এখন পর্যন্ত 11,000-এর বেশি সাইক্লোস্পোরিয়াসিসের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় 200 মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী দেশ জুড়ে বর্তমানে 18,000-এর বেশি নিশ্চিত অথবা সন্দেহভাজন সাইক্লোস্পোরিয়াসিসের ঘটনা রয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আরও বড় হামলার আগে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তিনি বলেন, এবার সমঝোতা ব্যর্থ হলে ইরানকে আর সুযোগ দেওয়া হবে না এবং বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে তেলের উচ্চ মূল্যের সুযোগ নিয়ে শেভরন ও এক্সন মোবিল অতিরিক্ত মুনাফা করছে বলে সমালোচনা করেন ট্রাম্প। ভোক্তাদের জন্য গ্যাসের দাম কমানোর আহ্বানও জানান তিনি। ইরানের সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা চলমান রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এবারের আলোচনা ব্যর্থ হলে ইরানে অতীতের যে কোনো সময়ের চেয়ে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে। আলোচনার বিষয়টি অস্বীকার করে ইরান যে বিবৃতি দিয়েছে সেটিও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তেহরানের পক্ষ থেকেই পুনরায় আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে বলে আবারও দাবি করেন তিনি। এবারের আলোচনা ব্যর্থ হলে ইরানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করে দেন তিনি। No, there's not going to be charging. We're not talking about charging at all. There won't be charging. এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধের সুযোগ নিয়ে শেভরন এবং এক্সন মোবিলের মতো বড় তেল কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে। They're making too much money. Okay? Based on a shortage, they're making too much money. I don't like it. কোনো কোম্পানি আগের বছরগুলোর তুলনায় 12 গুণ বেশি মুনাফা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। They're going to give some of that back to the public, and they better cut the retail price. এছাড়া চলমান সংকট কাটাতে তিনি ব্রিটেনকে জ্বালানি উত্তোলনের জন্য নর্থ সি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। But you open it up, you'll be a wealthy country. You keep it closed, you're going to be a bankrupt country, which is what you are now. Okay, that's a good one. So I wouldn't want a bad one on this time. এর আগে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল মিলিটারি স্পাউস কমিশন প্রতিষ্ঠার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তিনি জানান, এই কমিশন সামরিক পরিবারগুলোর আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং চাইল্ড কেয়ার সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকারকে পরামর্শ দেবে। So that we can better support both our military families and the entire United States Armed Forces. কমিশনের চেয়ার হিসেবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের স্ত্রী জেনিফার হেগসেথকে নিয়োগের পাশাপাশি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কমিশন সদস্যের নামও ঘোষণা করেন প্রেসিডেন্ট। Desiree Thompson Sale, along with new commission member Christy Mullen, wife of Secretary of Homeland Security. দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সাম্প্রতিক জনমত জরিপে তার প্রতি সমর্থন নেমে এসেছে প্রায় 1/3। ইরান যুদ্ধ, $4 ছাড়ানো গ্যাসের দাম এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে অসন্তোষের মধ্যেই ট্রাম্পের জনসমর্থনে এই পতন। আধুনিক জনমত জরিপের ইতিহাসে দ্বিতীয় মেয়াদের এই পর্যায়ে ট্রাম্পের চেয়ে কম জনপ্রিয় ছিলেন রিচার্ড নিক্সন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে বড় ধরনের জনসমর্থন সংকটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সাম্প্রতিক জরিপে তার কাজের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র 34% নাগরিক। অন্য জরিপগুলোতে দেখা যাচ্ছে একই ধরনের নিম্নমুখী প্রবণতা। ঐতিহাসিক তুলনায় পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। 1940-এর দশক থেকে আধুনিক জনমত জরিপের হিসেবে দ্বিতীয় মেয়াদের এই পর্যায়ে ট্রাম্পের চেয়ে কম জনসমর্থন ছিল কেবল রিচার্ড নিক্সনের। ওয়াটারগেট কেলেঙ্কারির মধ্যে 1974 সালে পদত্যাগের কয়েকদিন আগে নিক্সনের অনুমোদন নেমেছিল 24%। ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে ইরান যুদ্ধের পাশাপাশি বড় কারণ হয়ে উঠেছে অর্থনীতি। দেশে 1 গ্যালন নিয়মিত গ্যাসের জাতীয় গড় দাম $4 ছাড়িয়েছে। এর সঙ্গে খাদ্য, বাসস্থান সহ দৈনন্দিন জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে অসন্তোষ প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে। তবে প্রতিকূল জনমত জরিপগুলোকে বিভিন্ন সময় ফেক বা ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। কিন্তু চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে তার নিম্নমুখী জনপ্রিয়তা রিপাবলিকানদের জন্য উদ্বেগ তৈরি করছে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের নতুন একটি নীতি নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। নিম্ন আয়ের পরিবারগুলোর টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ বা TANF কর্মসূচি গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ ডেমোক্র্যাট নেতৃত্বাধীন একাধিক স্টেট। মামলাকারীদের অভিযোগ, এই নীতিতে নিম্ন আয়ের পরিবারগুলোর স্পর্শকাতর তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের নাগালে চলে যেতে পারে এবং সরকারি সহায়তা নিতে যোগ্য পরিবারগুলোর মধ্যেও ভয় তৈরি হতে পারে। ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় এবং নতুন আইনি লড়াই, মধ্যবর্তী নির্বাচনের আগে সব মিলিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্প ও রিপাবলিকানদের উপর। প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ক্ষতিপূরণ তহবিল বাতিল এবং কর দায় মুক্তির পরিধি নিয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ায় অ্যাটর্নি জেনারেল পদে টড ব্লাঞ্চকে সমর্থনের ঘোষণা দিয়েছেন 2 রিপাবলিকান সেনেটর জন কর্নিন ও থম টেলিস। এর ফলে সিনেটে ব্লাঞ্চের মনোনয়ন অনুমোদনের পথ সুগম হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই রাজনৈতিক সমঝোতা সাময়িকভাবে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নিলেও এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে যথেষ্ট বিতর্ক রয়ে গেছে। পাশাপাশি পূর্ণাঙ্গ সিনেট ফ্লোরে ভোটাভুটিতে ব্লাঞ্চের আরও বাধা অতিক্রম করতে হবে বলে মনে করেন তারা।
অ্যাটর্নি জেনারেল পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী টড ব্ল্যাঞ্চের মনোনয়ন অনুমোদন নিয়ে রিপাবলিকান সেনেটরদের মধ্যে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা অবশেষে নিরসনের পথে। প্রেসিডেন্ট ট্রাম্পের $1.8 বিলিয়ন বিতর্কিত অ্যান্টি ওপেনাইজেশন ফান্ড বাতিল এবং ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কর অব্যাহতির বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ায় ব্ল্যাঞ্চের প্রতি সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন দুই প্রভাবশালী রিপাবলিকান সেনেটর টম টিলিস ও জন কর্নিন। সোমবার যৌথ বিবৃতিতে একথা জানান তারা। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষতিপূরণ তহবিল বাতিল করার একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেন। টিলিস ও কর্নিন এই লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ব্ল্যাঞ্চকে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে বিশ্লেষকদের মতে টম টিলিস ও জন কর্নিনের সঙ্গে সমঝোতার ফলে সেনেট জুডিশিয়ারি কমিটিতে ব্ল্যাঞ্চের মনোনয়ন এগিয়ে গেলেও পূর্ণাঙ্গ সেনেটের ভোটাভুটির সময় লিসা মার্কোয়াস্কি, সুজান কলিস ও বিল কেসিডির মতো সেনেটরদের বিরোধিতার কারণে রিপাবলিকান নেতৃত্বকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এছাড়া প্রবীণ রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল হাসপাতালে থাকার কারণে ব্ল্যাঞ্চের জন্য পরিস্থিতি আরো প্রতিকূল হতে পারে। এদিকে আইন বিশ্লেষক ও সাবেক ফেডারেল প্রসিকিউটর অঙ্কুশ খাদ্দুরি এই সমঝোতার কার্যকারিতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে বলেন, তহবিলটি কাগজে কলমে মৃত দেখানো হলেও প্রশাসন বিদ্যমান অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া অব্যাহত রাখতে পারে। বিশ্লেষক ফিলিপ বাম্পের মতে টড ব্ল্যাঞ্চ প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী হওয়ায় তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এবং তার জারি করা আদেশকেও বিশ্বাস করা যায় না। আরেক বিশ্লেষক লিসা রুবিন বলেন, টড ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টের প্রশাসনিক আদেশে তহবিলটি বাতিল করলেও ট্রাম্প এবং আইআরএস এর মধ্যে হওয়া মূল ব্যক্তিগত চুক্তিটি এখনো আইনিভাবে বহাল রয়েছে। ফলে পর্যাপ্ত আইনি নিরাপত্তার অভাব থাকায় এই সমঝোতা পুরোপুরি টেকসই নাও হতে পারে বলে মনে করেন তিনি। মিশিগানের সেনেট প্রাইমারি ঘিরে প্রগতিশীল ও মধ্যপন্থী শিবিরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে ডেমোক্রেটিক পার্টিতে। দলীয় মনোনয়নের প্রধান লড়াইয়ে রয়েছেন প্রগতিশীল আব্দুল এল সায়েদ ও কংগ্রেসম্যান হেলি স্টিভেন্স। ইসরায়েলকে আমেরিকার নিঃশর্ত সামরিক সহায়তার বিরোধী এল সায়েদ। অন্যদিকে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো স্টিভেন্সকে সমর্থন এবং এল সাইদের বিরোধিতায় প্রায় $30 মিলিয়ন ব্যয় করেছে। ফলে ইসরায়েল গাজা নীতি, নির্বাচনী অর্থায়ন এবং ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ গতিপথের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবারের এই প্রাইমারিকে। মধ্যবর্তী নির্বাচনের আর বাকি 91 দিন। সেনেটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির জন্য গুরুত্বপূর্ণ মিশিগানের আসন। এই আসনে দলের মনোনয়ন পেতে লড়ছেন প্রগতিশীল ডক্টর আব্দুল এল সায়েদ এবং বর্তমান মধ্যপন্থী কংগ্রেস ওমেন হেইলি স্টিভেন্স। নির্বাচনের আগে মিশিগানের সাধারণ ভোটারদের প্রধান উদ্বেগ তাদের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক চাপ। স্থানীয়রা বলছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবে এমন প্রার্থীর কথাই ভাবছেন তারা। এমারসন কলেজের জরিপ অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে স্টিভেন্সের চেয়ে এখন পর্যন্ত 15% ব্যবধানে এগিয়ে আছেন এল সায়েদ। নির্বাচিত হলে বাসিন্দাদের জন্য ভালো বাসস্থান, স্কুল ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতি জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এল সায়েদ জানান তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সদস্য নন। পাশাপাশি তাকে সমাজতান্ত্রিক তকমা দেওয়ার বিষয়ে সায়েদ বলেন, তিনি এমন একজন পুঁজিবাদী যিনি মনে করেন পুঁজিবাদকে সচল রাখতে এবং কর্পোরেট একচেটিয়া আধিপত্য রুখতে সরকারি নিয়ন্ত্রণ ও নিয়মনীতি প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষণ আবেরি হারপার বলেন, রাজনীতিতে কর্পোরেট সংস্থাগুলোর প্রভাব কমাতে এল সায়েদের অবস্থান এবং ইসরায়েলের প্রসঙ্গ এই প্রাইমারির মূল বিতর্ক। মিশিগানের এই সেনেট প্রাইমারি ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রূপ নির্ধারণের ক্ষেত্র হয়ে উঠেছে বলে মনে করেন ডেমোক্রেটিক কৌশলবিদ সয়ার হ্যাকেট। রাজনৈতিক বিশ্লেষক শাওনা থমাস মনে করেন শেষ পর্যন্ত ব্যালটে ভোটারদের রায় সব সমীকরণ ও হিসাব নিকাশকে পাল্টে দিতে পারে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ফ্রেড আপটন মনে করেন এই প্রাইমারি শেষে নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্রেট মনোনীত প্রার্থী এবং রিপাবলিকান পার্টির মাইক রজার্সের মধ্যে একটি কঠিন ও আক্রমণাত্মক লড়াই হতে হবে, যেখানে নেতিবাচক বিজ্ঞাপনে প্রচুর অর্থ ব্যয় হবে বলে মনে করেন তিনি। এদিকে মিশিগানের বিদায়ী ডেমোক্রেটিক সেনেটর পিটার্স হেইলি স্টিভেন্সকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন। সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, কিভাবে রিপাবলিকানদের হারাতে হয় হেইলি তা ভালো করেই জানেন। সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের আইনজীবী নর্ম আইজেন বলেছেন, রিফ্লেক্টিং পুল ক্ষতিগ্রস্ত করার অভিযোগে হার্নের বিরুদ্ধে মামলা করাই উচিত হয়নি। পরবর্তী নথিতে উঠে আসে হার্ন সেখানে যাওয়ার আগেই পুলের লাইনার ক্ষতিগ্রস্ত ছিল। পরে ইউএস অ্যাটর্নি জেনারেল পিরোর অফিস জানায় ত্রুটিপূর্ণ নির্মাণ কাজই ক্ষতির কারণ। এরপর অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন প্রসিকিউটররা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভাঙচুরের শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও বিচারকের চাপের মুখে মামলা থেকে সরে এসেছেন পিরো।
ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলে ক্ষতি করার ঘটনায় সম্প্রতি নিজের আগের অবস্থান পরিবর্তন করে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে করা মামলা খারিজের আবেদন করেছেন জেনিন পিরো। আদালতে দাখিল করা নথিতে তিনি দাবি করেন রিফ্লেক্টিং পুলের ক্ষতির জন্য দুষ্কৃতকারীরা নয়, বরং ঠিকাদারের নিম্নমানের সংস্কার প্রক্রিয়া দায়ী। ইন্টেরিয়র ডিপার্টমেন্ট এই বিষয়ে তার কার্যালয়কে বিভ্রান্ত করেছিল বলেও উল্লেখ করেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি। এরপর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে পিরোর মূল্যায়ন প্রত্যাখ্যান করে তার তীব্র সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন চাপের মুখে হার্নের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার আবেদন করেছেন পিরো। She folded like an umbrella, and people get away with things, and it's a disgrace. ট্রাম্প বলেন, রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের শক্তিশালী প্রমাণ থাকলেও বিচারকের উগ্র আচরণের কারণে ভয় পেয়ে পিরো নিজের বক্তব্য পরিবর্তন করেছেন। Because the judge was extremely unfriendly to Janine, and frankly, I think she choked because the judge was really vicious. এদিকে পিরোর এই পদক্ষেপকে নিজের আইনি লাইসেন্স এবং পেশাগত সততা রক্ষার কৌশল হিসেবে বর্ণনা করেছেন কোনো বিশ্লেষক। যদিও আইন বিশেষজ্ঞ লিজা রুবিন বলেছেন, পিরোর কার্যালয় মামলাটি এমনভাবে খারিজ করার আবেদন জানিয়েছে যাতে ভবিষ্যতে পুনরায় মামলা করার সুযোগ থাকে। অন্যদিকে হার্নের ডিফেন্স টিমের সদস্য নর্ম আইজেন দাবি করেছেন, পিরো এবং জাস্টিস ডিপার্টমেন্ট শুরু থেকেই জানত রিফ্লেক্টিং পুলের ক্ষতি ভাঙচুরের কারণে হয়নি। তবে তা সত্ত্বেও পিরো হার্নের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার এবং পরবর্তীতে তথ্য গোপনের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার মেকক্যাস্কিল বলেন, কোনো শক্ত প্রমাণ ছাড়া একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে এভাবে ফেডারেল অভিযোগ এনে পিরো তার জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। এফবিআই এর সাবেক স্পেশাল এজেন্ট ইনচার্জ মাইকেল ফেইনবার্গ মনে করেন, কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই হার্নের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।